একটি বন্ধ বেসমেন্ট যেখানে বাচ্চাদের বন্দি করে রাখা হয়। এক রহস্যময় মুখোশধারী ব্যক্তি যে ঠিক সময় সময় তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য খাবারও দেয় এবং ইচ্ছা করে ওই বেসমেন্ট থেকে পালিয়ে যাওয়ার সুযোগও দেয়। সে এক হিংস্র শিকারীর মতো বেসমেন্টের উপরেই তাদের জন্য ওত পেতে বসে থাকে। বেসমেন্টে রয়েছে একটি কালো রঙের অকেজো টেলিফোন। তার লাইন কাটা থাকলেও রহস্যজনকভাবে প্রায় ফোনটি বেজে ওঠে এবং আলাদা আলাদা মানুষের গলা শোনা যায়। কে ওই মুখোশধারী ব্যক্তি এবং কেনই বা ওই বেসমেন্টের ফোনটি খারাপ হওয়ার সত্ত্বেও তাতে নিয়মিত ফোন আসে? বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া এক আমেরিকান সুপারন্যাচারাল হরর ফিল্ম দ্য ব্ল্যাক ফোনের কথা। আর হ্যাঁ, এই মুভিতে শুধু আপনারা হরর এক্সপিরিয়েন্সই করবেন না, এখানে রয়েছে যেমন একজন সাইকো কিলার তেমনই থ্রিল ও সাসপেন্স। গল্পের শুরুটা হয় 1978 সালের নর্থ ডেনভারের একটি বেসবল গ্রাউন্ডে। দুটি স্কুলের মধ্যে বেসবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। বোলিংয়ের দিক থেকে ছিল মুভির প্রধান চরিত্র ফিনি নামের একটি ছেলে এবং ব্যাটিংয়ে ছিল বিপরীত দলের ব্রুস নামের একজন বিখ্যাত ব্যাটসম্যান। ফিনের ছোট বোন গোয়েন এবং স্কুলে তার সবথেকে পছন্দের মেয়ে মানে তার ক্রাশ তার ম্যাচ দেখার জন্য সেখানে উপস্থিত ছিল। ফিন কনফিডেন্টের সাথে প্রথম দুটি বল বেশ ভালোই করে, তবে লাস্ট বলে ব্রুস খুব লম্বা একটি হোম রান মেরে ম্যাচটি জিতে যায়। ম্যাচ শেষে ব্রুস তার বোলিংয়ের প্রশংসাও করে, সত্যি তোমার হাতে জাদু আছে, আমাকে প্রায় আউটই করে দিয়েছিলে। এরপর তারা একে অপরকে হাসি মুখে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাচের পরে ব্রুস তার আশেপাশের এলাকায় বেশ ভালোই পরিচিত হয়ে যায়। মানুষ তাকে চিনতে শুরু করে এবং মেয়েদের মধ্যেও সে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সাইকেল নিয়ে একদিন ঘুরতে ঘুরতে হঠাৎই তার সামনে একটি কালো গাড়ি এসে থামে এবং এখানেই দৃশ্য পরিবর্তিত হয়ে যায়। দেখা যায় শহরের বাচ্চারা রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে এবং প্রত্যেক জায়গায় একটি করে কালো গাড়ি লক্ষ্য করা যাচ্ছে। নানান স্থানে হারিয়ে যাওয়া বাচ্চাদের পোস্টার লাগানো হচ্ছে। পুলিশের তদন্তে তারা শুধুমাত্র শহরের নির্জন স্থানে উধাও হওয়া বাচ্চাদের নানান প্রয়োজনীয় জিনিসই খুঁজে পাচ্ছে এবং প্রত্যেক জায়গায় একটি করে কালো বেলুন রেখে যাচ্ছে ওই কিডন্যাপার। এই ব্যক্তিটির নাম হলো টেরেন্স। সে ফিনি ও গোয়েনের বাবা, তবে খুবই বদমেজাজি ও মাতাল, সবসময় নেশা করে থাকে এবং ছোটোখাটো বিষয়েই তার ছেলে মেয়েকে বকাবকি এমনকি গায়ে হাত পর্যন্ত তোলে। তো যাই হোক, ভাই বোন স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় তারা গল্প করতে করতে স্কুলের দিকে যাওয়ার সময় একজন বাচ্চার হারিয়ে যাওয়ার পোস্টার দেখতে পায়, আর সেটা আর কেউ নয়, সেই বেসবল প্লেয়ার ব্রুসের ছিল। বেশ কয়েকদিন ধরে সে নিখোঁজ। সে আদেও জীবিত আছে নাকি মৃত সেটা কেউই জানে না। পুলিশের কাছে কোনো প্রমাণও নেই এবং তার মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি। তারা সেখান থেকে স্কুলে চলে যায়। সেখানে গিয়ে ফিনি দেখে তার প্রিয় বন্ধু রবিন একটি ছেলের সাথে কথা কাটাকাটি করছে। আগের বছর এই ছেলেটি ফিনকেও মেরেছিল, তবে ফিনি লড়াই খুব একটা পছন্দ করে না, যার ফলে সে ভয়ে তাদেরকে বাধা দিতে না পারলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। রবিন খুব খারাপভাবে তাকে মারধর করে, কিন্তু রবিন তার ভালো বন্ধু হলেও এইভাবে একটি ছেলেকে মারা যে তার ঠিক হয়নি সেটা সে তার বোনকে জানায়। সেই সময় তাদের পিছন দিক দিয়ে ওই কালো গাড়িটিকে যেতে দেখা যায়। বিজ্ঞান ক্লাসে ফিনি তার ক্লাসমেট মানে তার ক্রাশ ডোনা নামের ওই মেয়েটির দিকে একভাবে তাকিয়ে থাকে। আসলে সে তাকে পছন্দ করলেও এখনো পর্যন্ত সেটা বলে উঠতে পারেনি। ক্লাস শেষে স্কুলের কিছু ছাত্র যারা তাকে প্রতিনিয়ত বিরক্ত করে তারা তার পিছু নেওয়া শুরু করে। ফিনি সেখান থেকে পালিয়ে টয়লেটের মধ্যে লুকিয়ে পড়লে ছেলেগুলি সেখানেও পৌঁছে যায়। ফিনিকে তারা বাইরে বেরিয়ে আসতে বলে। ভয়ে ভয়ে সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তাকে মারার আগেই রবিন ঠিক সময়ে সেখানে এসে উপস্থিত হয়। রবিনকে দেখে ফিনি কিছুটা সাহস পায়। রবিন জানে ছেলেগুলি তাকে প্রায়ই বিরক্ত করে, তাই সে বন্ধুর জন্য ওই ছেলেগুলিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। রবিন তাকে বলে, কোনো না কোনো দিন এই মানুষগুলির মুখোমুখি তোকে একাই দাঁড়াতে হবে। সারা জীবন আমি তোর পাশে থাকবো না, তোকে নিজেই এদের সাথে লড়াই করতে হবে। অন্যদিকে গোয়েন তার ক্লাসরুমে ছিল। তখন প্রিন্সিপাল তাকে ডেকে পাঠায়। দুইজন পুলিশ অফিসার ডিটেকটিভ রাইট ও মিলার ব্রুসের নিখোঁজ কেসের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, কারণ ব্রুসের ছোট বোন গোয়েনের ক্লাসমেট এবং ব্রুসের অপহরণ হওয়ার আগে সে কিভাবে বা কোথা থেকে এবং কার দ্বারা ব্রুস অপহরণ হবে সেই সকল ঘটনা গোয়েন আগে থেকেই তার বোনকে বলে দেয়, কারণ এটা নাকি সে স্বপ্নে দেখেছিল। কিডন্যাপারের হাতে কালো বেলুন ছিল এবং প্রায় প্রত্যেকটি ঘটনাস্থল থেকে একই রকমের কালো বেলুন পাওয়া যায়, তবে সেই স্বপ্নে কিডন্যাপারের মুখ সে ভালোভাবে দেখতে পায়নি।
অফিসারদের তার প্রতি সন্দেহ হয়, হয়তো সে এই কথা কারোর কাছ থেকে শুনেছে। তাকে জেরা করতেই গোয়েন জানায় তার স্বপ্ন কখনো কখনো সত্যি হয়, তবে পুলিশের কাছে ব্যাপারগুলি কেমন যেন আজগুবি গল্প মনে হচ্ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার সময় গোয়েন তার বান্ধবীর বাড়ি চলে যায়, কারণ প্রতি শুক্রবারই সে তার বান্ধবীর বাড়িতে রাত কাটায়। রাতে টেরেন্স মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে এসে সোফার উপরেই ঘুমিয়ে পড়ে। ফিনি ধীরে ধীরে তার বাবার ঘরের লাইট বন্ধ করে দিয়ে টিভি দেখতে বসে পড়ে এবং সারা রাত একটি হরর মুভি দেখে কাটিয়ে দেয়। সকালে তার ঘুম ভাঙে তার বোনের চিৎকার শুনে, কারণ আগের দিন ওই দুইজন পুলিশ তদন্ত করতে করতে টেরেন্সের অফিস পর্যন্ত পৌঁছে গেছিল, যেটা সে একদমই পছন্দ করেনি। এই কারণেই খুব খারাপভাবে গোয়েনকে সে মারছিল। ফিনির তার বাবার মুখের ওপর কথা বলার কোনো সাহস ছিল না, তাই ছোট্ট বোনকে মার খেতে দেখা ছাড়া তার আর কিছুই করার থাকে না। টেরেন্সের মনে হয় হয়তো গোয়েন কোনো না কোনোভাবে এই তদন্তের সম্পর্কে কিছু জানে, আর এই কারণেই তো পুলিশ তাদের জেরা করেছে। তবে তখন গোয়েন তার স্বপ্নের ব্যাপারে তার বাবাকে জানায়। তখন সে আরও রেগে যায়, কারণ এইভাবেই তার মাও স্বপ্ন দেখত এবং যেগুলি নাকি সত্যিও হতো, যেটা টেরেন্স কোনোদিনই বিশ্বাস করেনি। আর এই ফালতু আজগুবি গল্পের জন্য সে এই কেসের সাথে কোনোভাবেই নিজেকে জড়াতে চাইছিল না। অন্যদিকে একটি জনমানবহীন স্থানে রবিনকে দেখা যায় এবং সেই সময় তার সামনে ওই কালো ভ্যানটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিতর থেকে একজন মানুষ নেমে আসে, এর মানে রবিনকেও অপহরণ করা হয়। রাতারাতি পুরো খবর শহরে ছড়িয়ে পড়তেই টেরেন্সের কাছেও খবর আসে। সে ফিনিকে জানায় তার বন্ধু রবিনকেও অপহরণ করা হয়েছে। প্রত্যেক হারিয়ে যাওয়া বাচ্চাদের মতোই একইভাবে রবিনেরও কোনো মৃতদেহ খুঁজে পাওয়া যায় না। খবরটি শোনার পর ফিনি অনেকটাই ভেঙে পড়ে। রাতে ঘুমানোর আগে গোয়েন তাকে দুঃখিত দেখে সান্ত্বনা দেয়। ফিনি তাকে অনুরোধ করে যে সে যেন আজ রাতে রবিনের সম্পর্কে স্বপ্ন দেখার চেষ্টা করে, হয়তো এর সাহায্যে তারা রবিনকে খুঁজে পেতে সাহায্য করতে পারে। বড় ভাইয়ের কথা মতো সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে তিনি যেন তার ভাইয়ের প্রিয় বন্ধুকে ফিরিয়ে দেয়। তবে সেই সময় তার বাবাকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসতে দেখে গোয়েন ভয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তিনি মোটেও এইসব পছন্দ করতেন না। পরদিন সকালে ওই দুইজন পুলিশ অফিসার আবারও টেরেন্সের বাড়িতে এসে পৌঁছায়। গোয়েনের সাথে তাদের কিছু কথা ছিল, হয়তো পরবর্তী কিডন্যাপের সম্পর্কে সে আগে থেকেই কিছু জানত। তবে গোয়েন তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারে না। স্কুলে রবিন না থাকায় ওই ছেলেগুলি ফিনিকে একা পেয়ে খুবই খারাপভাবে মারধর করতে থাকে। সেই সময় গোয়েন তাদের মধ্যে একজনকে আহত করলেও বাকিরা মিলে গোয়েন এবং ফিনিকে খুবই খারাপভাবে আঘাত করে। তো যাই হোক, বিজ্ঞান ক্লাসে শিক্ষক প্রত্যেক ছাত্রকে একজন করে পার্টনার বেছে নিতে বললে সকলেই তাদের নিজের নিজের পার্টনার বেছে নেয়। ফিনিকে একা বসে থাকতে দেখে ডোনা তাকে তার পার্টনার হিসেবে বেছে নেয়। ফিনি তো খুবই খুশি হয়ে যায় যে তার পছন্দের মেয়েটি তাকে তার পার্টনার হিসেবে বেছে নিয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় তার বোন ডোনার নাম করে ফিনিকে বেশ রাগায় এবং এরপর দিনটি শুক্রবার হওয়ার কারণে সে তার বান্ধবীর বাড়ি চলে যায়। ফিনি একাই বাড়ি ফিরছিল। কিছুটা দূর যাওয়ার পর রাস্তার এক সাইডে একটি কালো গাড়ি দাঁড়িয়েছিল। সেখানে একজন ব্যক্তির হাত থেকে কিছু মুদিখানার জিনিস পড়ে গেলে ফিনি ব্যক্তিটিকে সাহায্য করতে এগিয়ে আসতেই গাড়ির মধ্যে কিছু কালো বেলুন লক্ষ্য করে। তার কিছু বুঝে ওঠা বা সেখান থেকে পালানোর আগেই ব্যক্তিটি পিছন দিক থেকে তাকে জোর করে অজ্ঞান করে গাড়ির পিছনে বন্ধ করে দেয়। তাকে সে একটি সাউন্ডপ্রুফ বেসমেন্টে নিয়ে যায়। ব্যক্তিটি বড়ই অদ্ভুত প্রকৃতির এবং মুভিতে তাকে তা গ্র্যাবার বলা হয়েছে। তার মুখে এক প্রকার ভয়ানক মুখোশ লাগানো ছিল। সে তাকে বেসমেন্টে রেখে গেটটি বন্ধ করে চলে যায়। তার যাওয়ার পর ফিনি গেটটিকে খোলার চেষ্টা করলে সেটি বাইরে থেকে বন্ধ ছিল। বেসমেন্টের মধ্যে সে একটি টয়লেট, ঘুমানোর জন্য বিছানা ও একটি কালো টেলিফোন দেখতে পায়, যার নাম থেকে এই মুভির নাম দেওয়া হয়েছে দ্য ব্ল্যাক ফোন। টেলিফোনটির সাহায্যে সে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে দেখে কানেকশনটি কাটা রয়েছে, এর মানে টেলিফোনটি খারাপ। সেখান থেকে বেরোনোর আশা সে ছেড়ে দেয়, কারণ এই বেসমেন্ট থেকে না কারোর আওয়াজ বাইরে যাবে না বাইরে থেকে কোনো আওয়াজ ভিতরে আসবে। তাই সে হতাশ হয়ে পড়ে। ফিনির অপহরণের খবর তার ছোট্ট বোনের কাছে পৌঁছাতেই সে ছুটে বাড়ি চলে আসে। ওদিকে পুলিশের পেট্রোলিং কার শহরের নানান স্থানে ফিনিকেই খুঁজতে দেখা যায়। অফিসাররা তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করে, তবে কোনো রকম প্রমাণ তারা পায় না। ভাইকে হারিয়ে যাওয়ার দুঃখে ছোট্ট বোন গোয়েন সৃষ্টিকর্তার কাছে তাকে সুরক্ষিত রাখার জন্য প্রার্থনা করে। ওদিকে রহস্যজনকভাবে সেই ফোনের রিংয়ের আওয়াজে ফিনি জেগে ওঠে।
তবে সেই ফোনটি তো অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে, তাহলে কিভাবে সেটিতে রিং বাজতে পারে? এটা ভেবে সে অবাক হয়ে যায়। তখন পিছন দিক থেকে ওই কিডন্যাপার এসে তাকে বলে, এই ফোনটি খারাপ, ছোট থেকেই দেখছি এটা খারাপ হয়ে পড়ে রয়েছে, কিন্তু একদিন ফোনটিতে রিং বেজেছিল, তবে হয়তো সেটি বিদ্যুৎ চমকানোর কারণে হয়েছিল। কিডন্যাপার সেখান থেকে চলে যেতে চাইলেই ফিন বলে, আমি কিন্তু চিৎকার করব এবার, উপরে থাকা কেউ তো আমার কথা শুনবেই, আমাকে সাহায্য করবে তারা। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি পুলিশকে কিছুই বলবো না। কিডন্যাপার এক রহস্যের হাসি হেসে তাকে বলে, চেষ্টা করে দেখতে পারিস, যদি এখান থেকে পালাতে পারিস তুই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বেসমেন্টটি এমনভাবে বানানো হয়েছিল যে সত্যিই তার আওয়াজ বাইরে গেল না। ফিনি বেসমেন্টের ছোট্ট জানালাটি দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, তবে সেটা উঁচুতে থাকার কারণে সে দেখতে পায় না। ফিনি জানতো শহরে আজ পর্যন্ত যতজন বাচ্চা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকেই এই কিডন্যাপার অপহরণ করেছে। তাদের মধ্যে রবিনও হলো একজন। তাদের স্কুলে সেই ছিল সবথেকে শক্তিশালী এবং সাহসী, তাই সে যেহেতু এই বেসমেন্ট থেকে বেরোতে পারেনি, তার পক্ষেও এখান থেকে বেরোনো সম্ভব নয়। এটা ভেবে ফিনি প্রচণ্ড ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তেই রহস্যজনকভাবে আবারও ফোনের রিং বেজে ওঠে। ভয়ে ভয়ে ফোনটি রিসিভ করাতেই একজন ব্যক্তি কর্কশ গলায় বলে ওঠে, ফিনি। সে ভয় পেয়ে ফোনটিকে রেখে দেয়, কারণ এত বছর ধরে খারাপ হয়ে যাওয়া ফোনে রিং কিভাবে বাজবে এবং একটি অকেজো ফোনে কিভাবে কেউ কথা বলতে পারে? এটা তো সম্ভবই নয়। আবারও ফোনের রিং বেজে ওঠে, তবে সে এবার সাহসের সাথে এগিয়ে গিয়ে ফোনটিকে কেটে দেয়। কিন্তু এরপর ফোনের রিং একভাবে বাজতে শুরু করে, যার ফলে ফোনটিকে এবার তাকে রিসিভ করতেই হয়। ফোনের বিপরীতে থাকা ছেলেটি ফোনটিকে কাটতে মানা করে। ছেলেটির গলা তার খুবই পরিচিত মনে হয়, কারণ এটা ছিল ব্রুস। ব্রুস তাকে সেই ঘরের মেঝের একটি নরম টাইলস সম্পর্কে বলে, যেটার নিচে খোদাই করে সে সেখান থেকে পালাতে পারবে। ব্রুসের হাতে বেশি সময় না থাকায় সে এখান থেকে পালাতে পারেনি। তবে ফিনির মনে হয় হয়তো ব্রুসকে এখান থেকে কিডন্যাপার অন্য কোনো জায়গায় বন্দি করে রেখে দিয়েছে। এই বিষয়ে তাকে কিছু জিজ্ঞাসা করতেই ফোনটি ডিসকানেক্ট হয়ে যায়। অন্যদিকে স্বপ্নে গোয়েন ব্রুসের ছোটবেলার কিছু মুহূর্ত দেখতে পায়। সে তার বাবা মার সাথে খেলছিল এবং ছোট থেকেই বেসবল তার খুবই পছন্দের খেলা ছিল। তবে একদিন ওই কিডন্যাপার তাকে অপহরণ করে এবং এর পরক্ষণেই গোয়েন তার ভাই ফিনিকে দেখতে পায়, যে বাঁচার জন্য সাহায্য চাইছিল। হঠাৎই ভয়ে গোয়েনের ঘুম ভেঙে যায়। সেই রাতে একাই সে কাউকে কিছু না বলেই তার ভাইকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে ফিনি সেই নরম টাইলসটিকে খুঁজে পেয়ে যায়। তার নিচে খোদাই করে সেখানকার মাটি সে টয়লেটে ফ্ল্যাশ করে। এইভাবে অনেকক্ষণ করার পর হতাশ হয়ে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শহরের প্রত্যেক স্কুলে পুলিশ ছাত্রদের সতর্ক করে দেয়, কারণ অপরাধীকে ধরতে পুলিশও অপারগ ছিল। ফিনি ওই খারাপ ফোনটির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। সেই সময় কিডন্যাপার সেখানে তার জন্য খাবার নিয়ে আসে এবং খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। তবে ফিনি দেখে ভুলবশত গেটটিকে সে খোলা রেখে গেছে। ফিনি গেটটি খুলে পালাতে গেলেই ফোনের রিং বেজে ওঠে। এবার সে ফোনে আলাদা ছেলের গলা শুনতে পায়, যার নাম হলো বিলি। সে এই শহরে বাড়িতে বাড়িতে পেপার দিত। সেই মুহূর্তেই আমরা দর্শকরা ফিনির পাশেই একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি, ফ্যাকাশে মুখ এবং গালে আঘাতের চিহ্ন। আর এটা শুধু আমরা দর্শকরাই দেখতে পাই, ফিনি শুধু কারোর উপস্থিতি সেখানে অনুভব করে। আসলে সেই ছেলেটি ছিল মৃত এবং ওই কিডন্যাপারই তাকে হত্যা করেছে। এর আগে ওই কর্কশ গলা ও ব্রুসের যে আওয়াজ সে শুনেছিল, আসলে সেগুলি ছিল তাদের আত্মার আওয়াজ। ফিনি এবার এটি স্পষ্ট বুঝতে পারে। বিলি তাকে উপরে যেতে মানা করে, কারণ এটা ওই কিডন্যাপারের একটি পরিকল্পনা ছিল। সে ইচ্ছা করে গেটটি খুলে রেখে গেছে যাতে ফিনি উপরে যায়। সে ফিনির জন্যই বেল্ট নিয়ে অপেক্ষা করছে উপরে। যদি সে সেখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে এই ভুলের জন্য ওই কিডন্যাপার তাকে সাজা দেবে। যতক্ষণ না তার প্রাণ না চলে যায় ততক্ষণ সে অমানবিকভাবে তাকে মারতেই থাকবে। ফোনটি ডিসকানেক্ট হয়ে যায়। ফিনি তার কথা মতো আর উপরে না গিয়ে তার দেওয়া খাবারগুলি খেয়ে নেয়। অনেকটাই ক্ষুধার্ত ছিল সে। আসলে এই বেসমেন্টের উপরে কিডন্যাপার তার জন্যই অপেক্ষা করে বসেছিল। অন্যদিকে গোয়েন সারা রাত ভালোভাবে না ঘুমানোর জন্য ক্লাসরুমে ঘুমিয়ে পড়লে তার টিচার তাকে নার্সরুমে গিয়ে ঘুমাতে বলে। ঘুমের মধ্যে বিলি নামে ওই পেপার বয়ের স্বপ্ন দেখে সে। শহরের নানান বাড়িতে তার কুকুরকে সাথে নিয়ে সে খুশিতে পেপার দিচ্ছে। তবে ওই কিডন্যাপার তাকেও অপহরণ করে এবং এই স্বপ্নেই প্রথমবারের মতো গোয়েন কিডন্যাপারের বাড়ির সামনে থাকা গাছ
এবং ভয়ঙ্কর মুখোশের আড়ালে তাকে কালো বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আচমকা চমকে উঠে ঘুম ভেঙে যায় তার। বেসমেন্টেও ফিনি ঘুমিয়ে থাকতে থাকতে ওই টেলিফোনে আবারও বিলির ফোন আসে। সামনের দেওয়ালের নিচে ফাঁকা জায়গাতে সে একটি দড়ি লুকিয়ে রেখেছিল। সেই দড়িটির সাহায্যে উপরের জানালাটিকে টপকে তাকে পালিয়ে যেতে বলে সে। ফোনটিকে রেখে দেওয়ালের নিচে দেখতেই দড়িটিকে সে পেয়ে যায়। অনেক কয়েকবার চেষ্টার পর অবশেষে সে বুদ্ধি কাটিয়ে দড়িটিকে জানালার গ্রিলের সাথে বেঁধে ফেলে। তবে উপরের দিকে ওঠার চেষ্টা করতেই দুর্ভাগ্যবশত সম্পূর্ণ গ্রিলটি ভেঙে পড়ে যায়। সেখান থেকে বেরোনোর তার একের পর এক চেষ্টা বারবারই ব্যর্থ হয়। এদিকে গোয়েন তার বাবার সাথে তার স্বপ্নের ব্যাপারে কথা বলার জন্য আসে। যদি তার স্বপ্ন আসলে সত্যি হয় তাহলে সে তার ভাইকে খুঁজতে পুলিশকে সাহায্য করতে পারবে। তবে তার বাবা তাকে বলে, আমি জানি না তোমার স্বপ্ন আসলেই সত্যি হয় কি না। তোমার মাকে আমি খুবই ভালোবাসতাম এবং সেও এই একই রকমের স্বপ্ন দেখত, নানান অদ্ভুত রকমের আওয়াজও শুনত সবসময়। এইভাবেই চলতে চলতে একদিন তোমার মা নিজের প্রাণ নিয়ে নেয়, আমাকে ছেড়ে চলে যায় সারা জীবনের মতো। আমি চাই না তোমাদের সাথে এই একই রকমের ঘটনা ঘটুক, তাই আমি সবসময় ভয়ে থাকি। গোয়েন বলে, যদি সে তার স্বপ্নের মাধ্যমে তার ভাইকে খুঁজে বার করতে পারে তাহলেও কি তিনি তার কথায় বিশ্বাস করবেন না? এটা শুনে তার বাবা তাকে নিয়ে তার স্বপ্নে দেখা সেই বাড়িটিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শহরের পুলিশও তাদের ইনভেস্টিগেশন চালাচ্ছিল। তারা একটি বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে ম্যাক্স নামে একটি ব্যক্তির সাথে তাদের পরিচয় হয়। ম্যাক্স আসলে এই শহরের বাসিন্দা নয়, এটা তার ভাইয়ের বাড়ি এবং কিছুদিন এখানে ঘুরতে এসেছে সে। ম্যাক্স নিজেও এই কেসের ইনভেস্টিগেশন করছিল। নানান কিছু তথ্য সে পুলিশের সামনে তুলে ধরে। তবে টেবিলের উপরে নেশাজাতীয় জিনিস দেখে পুলিশের মনে হয় ম্যাক্স হয়তো নেশাখোর কোনো একজন মানুষ, তাই তার কথায় তারা তেমন একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় আমরা দর্শকরা এক অবাক করে দেওয়ার দৃশ্য দেখি। ওই বাড়ির বেসমেন্টে ফিনিকে আটক করে রাখা হয়েছে। এর মানে কি ম্যাক্সই হলো কিডন্যাপার? না, এই বাড়ির মালিক ম্যাক্সের ভাই হলো কিডন্যাপার। তবে বেচারা ম্যাক্স এইসব ব্যাপারে কিছুই জানতো না। ফিনি নিয়মিত ওই টাইলসের নিচে গর্তটিকে খোদাই করছিল, কিন্তু হঠাৎই কিডন্যাপারকে ঘরে আসতে দেখে সবকিছু লুকিয়ে সে ঘুমিয়ে পড়ার নাটক করে। তবে কিডন্যাপার জানতো সে জেগে আছে। সে বলে, আমি জানি তুই জেগে আছিস, নাটক করার দরকার নেই। সে ফিনির খাবার নিয়ে এসেছিল, তবে খাবার দেওয়ার আগে কিডন্যাপার তার আসল নাম জিজ্ঞাসা করে, কারণ কিডন্যাপার তাকে পছন্দ করতে শুরু করেছিল। সে তাকে ছেড়েও দিত। তবে ফিনির মনে খুবই ভয় থাকায় সে তার নাম ফিনি না বলে টেলর বলে। তখন কিডন্যাপার তার হাত থেকে খাবারগুলি নিচে ফেলে দিয়ে তার দিকে আজকের নিউজ পেপারটি ছুঁড়ে দেয়, কারণ নিউজ পেপারে তার আসল নাম বড় বড় করে ছাপানো হয়েছিল। আর এটাই কিডন্যাপারের কাছে খুবই খারাপ লাগে, কারণ সে তাকে ভালো ছেলে ভেবেছিল। কিন্তু ফিনি তাকে মিথ্যা কথা বলে। যদি সে সত্যি কথা বলতো তাহলে কিডন্যাপার তাকে হয়তো ছেড়েই দিত, কিন্তু তার এই ভুলের কারণে কিডন্যাপার রেগে সেখান থেকে চলে যায়। তবে আবারও গেটটিকে সে খোলা রেখে যায়। তার যাওয়ার সাথে সাথেই ফোনের রিং বেজে ওঠে, তবে কোনো রকম আওয়াজ না হওয়ায় ফোনটি সে রেখে দেয়। বেসমেন্টের উপরে কিডন্যাপার হাতে বেল্ট নিয়ে তার জন্যই অপেক্ষা করছিল। অন্যদিকে ফিনির খুবই খিদে পাওয়ার কারণে ওই পড়ে থাকা খাবারগুলি খেয়ে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎই মাঝরাতে টপ টপ কিছু আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সেই সময় ঘরের এক কোণে উল্টো হয়ে ঝুলতে থাকা গ্রিফিন নামে একটি ছেলের আত্মা সে দেখতে পায়। তার গলায় আঘাতের চিহ্ন থাকার কারণে সেখান থেকেই টপ টপ করে রক্ত পড়ছিল। গ্রিফিন তাকে ফোনটির দিকে ইশারা করে। ফিনি ফোনটি তুলতেই সে বলে, তোমার হাতে বেশি সময় নেই, তুমি মরতে চলেছ। মিথ্যা বলে তুমি কিডন্যাপারকে রাগিয়ে তুলেছ। তোমাকে সে এই কারণেই জীবিত রেখেছিল কারণ তুমি তার সাথে গেম খেলছো না। আসলে এই সাইকো কিডন্যাপার প্রত্যেক বাচ্চাদের কিডন্যাপ করে তাদের সাথে নটি বয় নামে একটি গেম খেলে এবং এই গেমের মাধ্যমেই প্রত্যেক বাচ্চাদের সে হত্যা করে। তাই ফিনি যেহেতু তার সাথে গেমটি খেলছে না, তাই ফিনি এখন তার কাছে মূল্যহীন। কিডন্যাপার তাই তার হত্যা করবে। কিন্তু এখন কিডন্যাপার তার জন্য অপেক্ষা করতে করতে চেয়ারেই ঘুমিয়ে পড়েছে। তাই এখান থেকে পালানোর এটাই হলো তার কাছে সবথেকে বড় সুযোগ। বাইরের গেটে একটি কম্বিনেশন লক লাগানো রয়েছে, যার পাসওয়ার্ড এই বেসমেন্টের দেওয়ালে লেখা আছে। গ্রিফিনের মৃত্যুর আগে এটা সে লিখে গেছিল। তার কথা মতো পাসওয়ার্ডটি দেখার পর ফিনি ধীরে ধীরে বেসমেন্ট থেকে উপরে উঠে আসে। কিডন্যাপার তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। বেশ কয়েকবার চেষ্টা করার পর মেন গেটের লকটিকে ওই পাসওয়ার্ড অনুযায়ী সে খুলেই ফেলে। তবে সেই মুহূর্তেই কিডন্যাপারের কুকুর হঠাৎই আওয়াজ করতে শুরু করলে তার ঘুম ভেঙে যায়।
ফিনি সাহায্যের আশায় চিৎকার করতে করতে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। কিডন্যাপারও গাড়িতে করে তার পিছু নেয় এবং এক পর্যায়ে তাকে ধরে ফেলে। আশেপাশের কয়েকজন তার চিৎকার শুনে উঠে পড়লেও কিডন্যাপার ফিনিকে গলায় চাকু ধরে বাধ্য করে চুপচাপ থাকতে। এরপর সে তার মুখে সজোরে ঘুষি মেরে আবারও ওই বেসমেন্টে বন্ধ করে রাখে। পরদিন সকালে ফিনির জ্ঞান ফিরতেই ফোনের রিং বেজে ওঠে। হপার নামে একটি ছেলের ভয়েস সে শুনতে পায়। সে বলে, আজই তোমার মৃত্যুর দিন, সময় তোমার হাতে খুবই কম। কিডন্যাপারের হাত থেকে বাঁচতে হলে তোমাকে টয়লেটের পাশের দেওয়ালটি ভাঙতে হবে। দেওয়ালের ওই দিকে আছে একটি স্টোর রুম, তবে দেওয়াল এবং স্টোর রুমের মাঝে একটি ফ্রিজার রাখা আছে, যার মধ্যে দিয়ে তোমাকে স্টোর রুমে পৌঁছে এখান থেকে পালাতে হবে। এটা বলেই তার আত্মা এক জোরালো গর্জনের সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে গোয়েন একটি নতুন স্বপ্ন দেখে। হপার কিছু ছেলের সাথে লড়াই করছে এবং একজনের হাতে সে একটি নাম্বার লেখে 7741। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। গোয়েন স্বপ্নেই তাদের গাড়িতে উঠে পড়ে এবং পৌঁছায় কিডন্যাপারের আসল ঠিকানায়। আর 7741 ছিল ওই কিডন্যাপারের বাড়ির ঠিকানা। গোয়েনের ঘুম ভেঙে যায়। এদিকে ফিনি তার কথা মতো টয়লেটের দেওয়ালটি ভেঙে উল্টো দিকে স্টোর রুমের সেই ফ্রিজারের মধ্যে ঢুকে পড়ে। তবে দুর্ভাগ্যবশত বাইরে থেকে ফ্রিজারটি লক থাকায় সে সেখান থেকে বেরোতে পারে না। বাধ্য হয়েই তাকে আবারও বেসমেন্টেই ফিরে আসতে হয়। ভিতর ভিতর অনেকটাই ভেঙে পড়ে সে। হয়তো কিডন্যাপার এবার তার হত্যা করবে। তবে সেই মুহূর্তেই ফোনটি আবারও রিং হয়। এবার ফোনে ছিল তার সবথেকে প্রিয় বন্ধু রবিন। সে বলে, তুই কাঁদিস না, কেউই তার প্রিয় বন্ধুকে একা ছাড়ে না। আমি সবসময় তোর সাথে আছি। তোকে আমি একটি কথা বলেছিলাম, মনে আছে? একদিন না একদিন তোকে একাই সবার মুখোমুখি হতে হবে, আর আজই হলো সেই দিন। ফিনি বলে, আমি তোর মতো ফাইটার না, আমি কিভাবে তার সাথে লড়াই করব? সে বলে, তোর হাতে যে ফোনটি রয়েছে এর মধ্যে মাটি ভরে এটিকে তুই অস্ত্রের মতো ব্যবহার করতে পারিস। রবিন তাকে বেশ কিছু ফাইটিং স্কিলও শেখায় এবং বন্ধুকে শেষ বিদায় জানিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তার কথা মতো ফিনি ফোনের মধ্যে মাটি ভরে রাখে এবং দড়ি দিয়ে এক প্রকার ফাঁদ তৈরি করে রাখে কিডন্যাপারের জন্য। অন্যদিকে গোয়েন তার ভাইকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর হঠাৎই রাস্তার মাঝ বরাবর ওই 5 জন ছেলের আত্মা দাঁড়িয়ে থাকতে দেখে সে। গোয়েন ভয়ে পড়ে যায়। সামনে তাকাতেই নিমেষের মধ্যে তারা অদৃশ্য হয়ে যায়। কিন্তু গোয়েন একেবারে সঠিক জায়গায় পৌঁছে গেছিল, মানে কিডন্যাপারের সেই বাড়ি 7741-এ। গোয়েন যত তাড়াতাড়ি হোক সেখান থেকে বাড়ি চলে যায় এবং পুলিশকে কিডন্যাপারের বাড়ির ঠিকানাটিকে দিয়ে দেয়। কিডন্যাপারও ফিনিকে হত্যা করার জন্য কিছু জিনিস কিনে বাড়ির দিকেই ফিরছিল। এদিকে ম্যাক্স বাড়িতে বসে তার পুরো ইনভেস্টিগেশনটিকে ভালোভাবে দেখছিল। তখনই সে দেখে সকল প্রমাণ এই বাড়িতে এসেই শেষ হচ্ছে। তবে কি তার ভাই হলো কিডন্যাপার? সে কৌতূহলবশত গেটটি খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতেই বেসমেন্টের মধ্যে ফিনকে দেখতে পায়। অবাক হয়ে যায় সে। হ্যাঁ, তার ভাই হলো কিডন্যাপার। তবে সে এতটাই বোকা ছিল, ফিনিকে সেখান থেকে সুরক্ষিত বার না করে তার ইনভেস্টিগেশনের গল্প শোনাতে শুরু করে তাকে। সেই মুহূর্তেই কিডন্যাপার পিছন দিক থেকে একটি কুড়াল দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে। ভাইকে মারতেও তার হাত কাঁপে না। ইতিমধ্যে বাড়ির বাইরে গোয়েনের দেওয়া ঠিকানায় পুলিশ অফিসাররা পৌঁছে গেছে। বাড়ির ভিতরে প্রবেশ করে তারা। তবে এদিকে কিডন্যাপার খুবই রেগে যায়, কারণ ফিনির জন্য তাকে তার নিজের ভাইকে হত্যা করতে হয়েছে। কিডন্যাপার তাকে জানায়, সাধারণত বাচ্চাদের হত্যা করার জন্য আমি চাকুর ব্যবহার করি, কিন্তু তুই হলো স্পেশাল, তোকে আমি ধীরে ধীরে কষ্ট দিয়ে মারব। এর থেকেই বোঝা যায় যে কতটা নির্দয় ও সাইকো ছিল কিডন্যাপারটি। সে তার কুকুরটিকে বেসমেন্টে নিয়ে আসে এবং গেটের সামনে বেঁধে রাখে। ফিনির হত্যার পর তার মাংস কিডন্যাপার তার কুকুরকে দিয়ে খাওয়াতো, এটাই তার প্ল্যান ছিল। এদিকে পুলিশ কিছুক্ষণ ঘরের মধ্যে কাউকেই খুঁজে পায় না। তারা ভাবে হয়তো তারা ভুল বাড়িতে ঢুকে পড়েছে। বেসমেন্টের মধ্যে কিডন্যাপার তাকে মারার জন্য তার হাতে কুড়াল তুলে নেয়। ফিনি সেখান থেকে পালিয়ে টয়লেটের দিকে চলে যায়। কিডন্যাপার তার দিকে আসতেই তার বানানো ফাঁদে, মানে সেই গর্তের মধ্যে পা পড়ে তার পা ভেঙে যায়। এই সুযোগেই ফিনি টেলিফোন দিয়ে সজোরে তার মুখে একের পর এক আঘাত করতেই থাকে। ঠিক সেই মুহূর্তেই ফোনের রিং শেষবারের মতো বেজে ওঠে। তবে এটা এবার ফিনির জন্য ছিল না, ছিল ওই কিডন্যাপারের জন্য। তার হত্যা করা 5 জন ভিকটিমের ভয়েস শোনা যায়। তারা হেসে বলে, তুই মরতে চলেছিস, সেই দিনটি আজই। আমরা তোকে মারতে পারিনি তো কি হয়েছে, কিন্তু আমার বন্ধু ফিনি সেটা করে দেখিয়েছে।
ফিনি টেলিফোনের তার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে দেয় তার। এরপর সে কুকুরটিকে এক টুকরো মাংস দিয়ে বেসমেন্টের উপরে উঠে আসে। ওদিকে পুলিশও সেখান থেকে যাওয়ার আগে বেসমেন্টের গেটটিকে খুঁজে পেয়ে যায়। তবে তারা ছিল অন্য বেসমেন্টে। সেখানে কিডন্যাপার বাচ্চাদের হত্যা করে দাফন করে রাখত। আসলে কিডন্যাপারের দুটি বাড়ি ছিল। একটি বাড়িতে সে বাচ্চাদের কিডন্যাপ করে রাখত এবং তাদের হত্যা করার পর অন্য বাড়ির বেসমেন্টে তাদেরকে দাফন করে রাখত। ফিনিকে সুরক্ষিত বাইরে বেরিয়ে আসতে দেখে গোয়েন খুশিতে তার ভাইকে জড়িয়ে ধরে। শেষমেশ তার বাবার বিশ্বাস হয়ে যায় যে আসলেই তার সন্তানদের মধ্যে অলৌকিক কিছু ক্ষমতা রয়েছে। সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাদের কাছে। শেষমেশ ফিনির হাতেই শহরের বিখ্যাত কিডন্যাপার ও সিরিয়াল কিলারের গল্প শেষ হয়। এই ঘটনার পর থেকেই স্কুলে সবাই তাকে সম্মানের চোখে দেখতে থাকে। সকলের মুখে মুখে তারই নাম ছিল এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে একটা কথা হলো, মুভিতে কিডন্যাপারের সম্পর্কে তেমন কিছুই বলা হয়নি, যে কিডন্যাপার কেন বাচ্চাদের কিডন্যাপ করত বা অতীতে তার সাথে এমন কি ঘটেছিল। কারণ যে কোনো অপরাধী অপরাধমূলক কাজ করলে নিশ্চয়ই অতীতে তার সাথে কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। বিশেষ করে প্রত্যেক সিরিয়াল কিলারদের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। তবে তার অতীতে কি ঘটেছিল সে সম্পর্কে মুভিতে তেমন কিছুই বলা হয়নি। তো যাই হোক, মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো সে সম্পর্কে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কী রকম মুভি দেখতে আপনারা পছন্দ করেন সেটা কমেন্টে জানাতে পারেন। এই রকম নতুন নতুন এক্সপ্লেনেশন শোনার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।